বাংলার এই যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ যে লিখছেন, সেইটার মধ্যে দিয়ে বাংলা কতটা পরিবর্তন হয়েছে, কোনটাকে আমরা একদম সঠিক বাংলা ধরে এগোবো? ব্যাপারটি হচ্ছে আধুনিক। আধুনিক, আমি কিন্তু কয়েকটি কথা বলেছি। এই বটিকে আপনারা আর আধুনিক বর্ণমালার তালিকায় পাবেন না। কোন 1849 সাল, ওই আপনি বললেন মদনমোহন তর্কালঙ্কার শিশু শিক্ষা লিখেছেন। আমাদের স্বরবর্ণে যে বর্ণগুলো আমরা দেখি, অ, তারপরে পাই আ, জোড়া কিন্তু, হ্রস্বই দীর্ঘই, জোড়া কিন্তু। তো এরকম আরও অনেকগুলো ছিল, অনেকগুলো কিন্তু তাহলে আপনাকে শিখতে হবে। সংখ্যাটা 28 না 28, কোনটা ঠিক? বাংলা ভাষা হচ্ছে সেই ভাষা যেটা প্রতি 22 কিলোমিটার অন্তর অন্তর বদলাতে থাকে। মানে এটা বহু মানুষ জানে না যে আমার এখানে বসে যে আমরা বাংলাটা বলছি, সেই বাংলার সাথে এখান থেকে ঠিক 22 কিলোমিটার দূরে আমরা যদি হুগলি জেলার একটু ইন্টেরিয়ারে ঢুকে যাই, সেখানের বাংলা উচ্চারণের সাথে তফাৎ আছে। আবার নদিয়া জেলার বাঙালির একটা বাংলা উচ্চারণের সাথে এইখানকার বাঙালির যতটা তফাৎ আছে, আবার এখানকার বাঙালি উচ্চারণের সিলেটি বাংলার উচ্চারণ কমপ্লিটলি ডিফারেন্ট। মানে ইনফ্যাক্ট প্রথমবার আমি আপনাকে একটা কথা বলছি যে এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা আমার। আমি শিলচর গেছি এবং শিলচরে গিয়ে এবার ডেফিনেটলি আমার সাথে কথাবার্তা হচ্ছে একটি চায়ের দোকানে, আমরা মানে ক্যাফের মতো আর কি, ছোট ক্যাফে, সেখানে আমরা কথাবার্তা বলছি বিভিন্ন শিল্পীদের সাথে। বলতে বলতে শিলচরের যারা ছিলেন তারা নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা করছেন, নিজেরা কথা বলছেন, আমি সামনে উল্টো দিকের টেবিলে। তো তারা নিজেদের মধ্যে 5 মিনিট কথা বললেন, আমি কিছুই বুঝলাম না। ওরা তো বাংলাতেই বলছে। এইবার হ্যাঁ, এইটাই ইন্টারেস্টিং বলছি। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনারা এই যে ভাষাটা বললেন, হ্যাঁ কারণ আমি শুনে গেছি সবাই বাংলা বলছে দেখছি আমার সাথে, ঠিক আছে, আপনি কি ভাষায় কথা বলেন? বলছে বাংলা। আচ্ছা, আরে তাহলে বাংলা নিয়ে আমার এখন অনেক কিছু জানা দরকার। তো আমার মনে হয় যে মানে কলকাতার শহরতলির যেটুকু একটা খুব ক্ষুদ্র অংশ রয়েছে, যেটা ওই লিখিত বাংলা যেটাকে বলে, সেই বা ওই যেটা ব্যাকরণ বইয়ের বাংলা বলে, সেই বাংলাটা অনুযায়ী অল্প বিস্তর বলতে পারে। বাকি সবটাই যে আঞ্চলিক আছে, সেখানে যে জল বা দিবেনি, যাবুনি, এই কথাগুলো আসতে আরম্ভ করে। আমি এই উচ্চারণ সূত্রেই আপনাকে জিজ্ঞাসা করছি। সেটা হচ্ছে যে ধরুন এই যে বর্ণমালার বিভিন্ন শব্দ, সেই শব্দের উচ্চারণেও তো পরিবর্তন হয়েছে, যেগুলো হয়তো সঠিক নয় বা সঠিক শব্দ নয়। আপনি সম্ভবত বর্ণমালার নাম বলতে চাইছেন। না, বর্ণমালার মধ্যে, হ্যাঁ বর্ণমালার মধ্যে ধরুন আমি যদি বলি যে মূর্ধন্য, আচ্ছা আচ্ছা, সেটা অনেকে মূর্ধন্য বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে হস্যই, আচ্ছা, দীর্ঘই, হ্যাঁ, হ্যাঁ। দীর্ঘৌ, হস্যৌ, ঠিক আছে, এরকম তো বহু উচ্চারণের গন্ডগোল থাকে। হ্যাঁ, বর্ণের নাম, এগুলো হচ্ছে বর্ণের নাম। অনেকগুলি বর্ণের নামে কিন্তু এই সমস্যা রয়েছে। আমি এক্ষুনি যেটা বললাম, বর্গীয় জ, বর্গীয় জ, আপনারা কিন্তু অনেককেই বলতে শুনবেন বর্গ জ বা বর্গজ জ, বর্গীর জ, হাত তোলা ঝ না কি বলে, আরেকটি এরকম কি নাম রয়েছে, ঝটিকে বলা হয়। তো অনুস্বারকে অনুস্বার, অনুস্বার, অনুস্বর, দেখুন দুটোই কিন্তু শুদ্ধ। এবার ব্যাপারটি হচ্ছে কোনটি বলবো কোনটি বলবো না, বা সঠিক উচ্চারণ কি, সঠিক কোনটা, এটি কিন্তু জানা প্রয়োজন। না হলে কি হবে বলুন তো? একটি বাচ্চা, সে হয়তো তার বাবার কাছ থেকে শিখেছে যে ট ঠ ড ঢ, আপনি বললেন, তারপর যে বর্ণটা তার নাম কি? আপনি কি বলবেন? মূর্ধন্য। আপনি মূর্ধন্য বললেন। ওই বাচ্চাটা তার বাবার কাছ থেকে এটা শিখেছে, অথবা স্কুলে গিয়ে ওটা শিখেছে। কিন্তু সে যখন কলেজে গেল, সেখানে দেখছে সে এই বর্ণটাকে যখন মূর্ধন্য বলছে, বন্ধুরা হাসছে। অথবা বইতে সে পাচ্ছে একটি বিশেষ শব্দ ওই বর্ণটার জন্য বরাদ্দ রয়েছে, মূর্ধন্য ন। তো আমরা কিন্তু বেশিরভাগ বাঙালি জানেন তো এই বর্ণটিকে মূর্ধন্য বলি, বা এই যে আমি বললাম মূর্ধন্য, তাও কিন্তু নয়, ওটাকেও আবার একটু এদিক ওদিক করে বলে মূর্ধন্য। আরো এরকম শুনেছি মধ্যাহ্ন, হতে পারে, হ্যাঁ বলেন, অনেকেই বলেন। তো আমাদের এগুলিকে, যেহেতু ব্যাকরণের বইতে আপনারা এই বর্ণটার প্রমিত নাম লেখা রয়েছে,
তো আমরা সেভাবে বলবো। হুম আবার দেখুন, অনেকে বলেন ডয়ে বিন্দু, হুম তারা বলবেন যে ডয় শূন্য বলা যাবে না। হুম অনেকে ডয়ে বিন্দু র বলেন, হুম অনেকে ডয়ে শূন্য র বলেন, হুম। অনেকে আবার র বলেন, শুধুই র। হ্যাঁ, র। র, ডয় শূন্য র। হুম তো এবার ভদ্রলোক হয়তো একটিই জানেন, এবার তিনি বলবেন যে বাকিগুলি ভুল। হুম কিন্তু তিনটি নামই তো প্রচলিত, আপনি বইতে পাবেন। শিক্ষক মহাশয়দের, বাবা মাদের এগুলি যদি জানা থাকে, তাহলে শিশুরা আর বিভ্রান্ত হবে না, ওরা একটাই জানুক না। হুম অনুস্বার, অনুস্বর দুটিই শুদ্ধ ব্যাকরণ বলছে, অভিধান বলছে। তো যে যে ভদ্রলোক অনুস্বার বলবে, তাকে কেন আমি বলবো না অনুস্বার নয়, ওটাকে অনুস্বার বলো? হুম। দুটোই ঠিক, আপনি যে কোনো একটি বলুন না। তাহলে এই শব্দটাও কি ঠিক, পেট কাটা মূর্ধন্য ষ? না, ওটা কি হচ্ছে, এই আঞ্চলিকতার প্রভাবটা এসে যায়। এবং এই যে আপনি বললেন, যেভাবে আমি বলেছি মূর্ধন্য ন, একইভাবে মূর্ধন্য স, ওই বর্ণটার নাম। এবার পেট কাটা বললে কি হয়, বাচ্চাদের কাছে এই পেটটা তো কাটা থাকে, মাঝে একটি দাগ থাকে, সুতরাং বাচ্চাদের মনে রাখতে হয়তো একটু সুবিধা আচ্ছা, হয়। ওই শটার নাম হচ্ছে শুধু মূর্ধন্য ষ। ওই যেভাবে আপনি মূর্ধন্য স, এই মূর্ধন্য মানে কি? মূর্ধন্য শব্দটা এসছে মূর্ধা থেকে। আচ্ছা। মূর্ধা হচ্ছে মুখের ভিতরের একটি অংশ। হুম। সেটি কোথায়? মূর্ধা শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ। আচ্ছা। অর্থাৎ আমাদের উপরে যে মানে কি বলবো, ছাদ রয়েছে, ছাদের যে টপ জায়গাটা, হুম জিভটা যদি লম্বভাবে দাঁড় করাই, হ্যাঁ, তাহলে যে জায়গায় গিয়ে স্পর্শ করবে সেই জায়গাটির নাম হচ্ছে মূর্ধা। হুম জীব ওই মূর্ধায় গিয়ে যে যে বর্ণ উচ্চারণ করে তাদেরকে বলা হয় মূর্ধন্য বর্ণ। আচ্ছা। তাহলে ওই ট ঠ ড ঢ মূর্ধন্য ন, এই যে পাঁচটা বর্ণ, এবং মূর্ধন্য স নামে যে আলাদা একটি স রয়েছে, এই আর একটা বর্ণ, মোট ছটা। এই ছটা বর্ণকে মূর্ধন্য বর্ণ বলা হয়। কিন্তু এখানে একটি আচ্ছা। কথা রয়েছে, বিষয়টি গুরুগম্ভীর। বিষয়টা গুরুগম্ভীর এই কারণে, বাঙালি এবং একমাত্র দক্ষিণ ভারত বাদ দিয়ে কেউই মূর্ধায় জিভ ঠেকিয়ে আর ওই মূর্ধন্য বর্ণগুলিকে উচ্চারণ করেন না। আচ্ছা। আমি যদি আপনাকে বলি ট, আপনার কিন্তু সেই মূর্ধায় গিয়ে লাগছে না, কিন্তু ব্যাকরণ বইতে কিন্তু লেখা রয়েছে ওটা মূর্ধা থেকে উচ্চারিত হয়। বাচ্চারা কিন্তু এখানেই সমস্যায় পড়ে যায়। অর্থাৎ মানে শব্দের সাথে শব্দের উচ্চারণটাও খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। সে তো বটেই। তাহলে আপনি আমাকে বলুন যে এই যে বিভিন্ন সংখ্যার ক্ষেত্রে সংখ্যা আমরা উচ্চারণ করি বা বিভিন্ন শব্দ, ধরুন আমি আপনাকে যদি জিজ্ঞেস করি যে সংখ্যাটা 28 না 28, কোনটা ঠিক? এখানে সেই একই সমস্যা। হুম ধরুন এক ভদ্রলোক জীবনভর জেনে এলেন যে এই সংখ্যাটি 2-8, এটা কি বলা হয় 28। হুম তাহলে ওনার সামনে যদি অন্য কেউ বলে ফেলেন 28, উনি বলবেন এ রে ভুল বলছিস কেন। হুম কিন্তু আমাদের জেনে নেওয়া প্রয়োজন, হুম আপনি ট দিয়ে লিখুন আর ঠ দিয়ে লিখুন, আপনি 28 বলুন আর 28 বলুন, দুটোই শুদ্ধ। আপনি যে কোনো একটি গ্রহণ করতে পারেন। এবার আপনি বলবেন এগুলি তো আলোচনার প্রয়োজনই নেই। আমি বলছি আছে। ওই যে কেউ একজন আঙুল উঁচিয়ে বলে দেবেন এটি ভুল ওটি ভুল। আমরা যদি জানি যে দুটোই ঠিক, তাহলে ভুল আর আমরা বলতে পারবো না। এবং দুটোই কিন্তু আপনি পাবেন অভিধানে, রেফারেন্সে আছে। হ্যাঁ একদম রয়েছে, সুতরাং দুটোই শুদ্ধ। আচ্ছা, তাহলে এই যে বাংলা গ্রামার বা বাংলা ব্যাকরণ, সেটাও তো একটা পরিবর্তনশীল যাত্রার মধ্যে দিয়ে চলছে, এবং সেখানে বহু শব্দ আসছে যেগুলো ইংরাজি শব্দ মানে আমরা ইনক্লুড করছি, মানে যেরকম চেয়ার, স্কুল, বা আজকের ডেটে কম্পিউটার আসার পর যে প্রযুক্তি আসার পর যেগুলো নতুন নতুন যেগুলো আছে, এআই হোক বা ইত্যাদি, কৃত্রিম বুদ্ধিমত্তা বলে কেউ বলে না, ঠিক আছে, যে একটা গান বানাচ্ছি যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছে, যে এআই ইজ রাইট নাও আ ইউনিভার্সাল ওয়ার্ড। মানে সেটা বাংলাতে হোক, পর্তুগিজে হোক, চাইনিজ হোক, সর্বত্র এই কথা। তা এইখানে আপনি একটা বলুন যে এই যে বাংলার এই যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ যে লিখছেন,
সেইটার মধ্যে দিয়ে বাংলা কতটা পরিবর্তন হয়েছে। মানে আমি আপনাকে বলছি, ধরুন আপনি একটা বাচ্চাকে শেখাচ্ছেন, বর্ণ পরিচয় শেখাচ্ছেন, তারপর আবার সহজ পাঠ শেখাচ্ছেন। বর্ণ পরিচয়ের সাথে কোথাও কোথাও গিয়ে সহজ পাঠের একটা ক্লাস হচ্ছে। আবার তার আগে আপনার সাথে কথা হচ্ছিল যে তর্কালঙ্কারের যে আমাদের ওই শিশু শিক্ষা শিশু শিক্ষা, সেখানের সাথেও একটু বর্ণ পরিচয়ের কিছু ক্লাস হচ্ছে। তাহলে কোনটাকে আমরা একদম সঠিক বাংলা ধরে এগোবো? ব্যাপারটি হচ্ছে আধুনিক। হুম। আধুনিক, আমি কিন্তু কয়েকটি কথা বলেছি। এই বটিকে আপনারা আর আধুনিক বর্ণমালার তালিকায় পাবেন না। কোন ব? অন্তস্থ ব। কিন্তু বিদ্যাসাগরে পাবেন, মদনমোহনে পাবেন, রবি ঠাকুরের সহজ পাঠে পাবেন। এখন আমার স্কুলে কি পড়ানো হচ্ছে, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি নামে একটি সংস্থা রয়েছে। তারা বর্তমানে একটি বানান আচ্ছা, বিধি। ছোট করে জিজ্ঞেস করিনি, আকাদেমিটা কি বাংলা শব্দ? আকাদেমি বাংলা শব্দ নয়, কিন্তু এই সংস্থাটির নাম আকাদেমি রেখেছে। ওই ইংরেজির একাডেমি থেকে নেওয়া। একাডেমি আলাদা, আকাদেমি আলাদা, আবার অকাদেমিও আলাদা। ওর যে একই অর্থ বহন করে, কিন্তু যে যেটি লেখেন। ওকে ওকে ওকে, আপনি যেটা বলছেন। এবার ব্যাপারটি হচ্ছে আমাদের যে সরকারি পাঠ্য পুস্তকগুলো থাকে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে লিখে দেওয়া থাকে যে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি দ্বারা নির্ধারিত বানান বিধিতে বইটি রচিত। তো আধুনিকতম যে বই শিশু শ্রেণীতে, বা শিশু শ্রেণী মানে ইনফ্যান্ট, 1-এর আগে যে ক্লাসটি, নার্সারি, হ্যাঁ, সরকারিতেও রয়েছে। তো সেখানে বা প্রথম শ্রেণীতে যে বইগুলো রয়েছে, সেখানে যে বর্ণগুলো রয়েছে আমরা সেগুলি নিয়ে আলোচনা করি। আমাদের প্রজন্ম ওটাই শিখবে। এবার কেউ যদি বলেন না আমি পুরনো সব কিছু শিখব, তাহলে তাদেরকে ভয় দেখিয়ে বলবো আরও অনেক বর্ণ তাহলে আপনাকে শিখতে হবে। বেশি দূর যেতে হবে না, 1849 সাল, ওই আপনি বললেন মদনমোহন তর্কালঙ্কার শিশু শিক্ষা লিখেছেন। আমাদের স্বরবর্ণে যে বর্ণগুলো আমরা দেখি, অ, তারপরে পাই আ, জোড়া কিন্তু, হ্রস্বই দীর্ঘই, জোড়া কিন্তু। তো এরকম আরও অনেকগুলো ছিল, যেমন রি, রিয়ের পরে কিন্তু রিয়ের জোড় আর একটা ছিল, দীর্ঘ রি। লি, লিয়ের কিন্তু লি তো চিনি, লিয়ের পরে আরেকটি ছিল দীর্ঘ লি। এবার শেষে আরও ছিল স্বরবর্ণের শেষে অং, অ লিখে তার নিচে অনুস্বার অং, অয় বিসর্গ লিখে অ। অনেকগুলো কিন্তু তাহলে আপনাকে শিখতে হবে। যুগ বদলাচ্ছে। বিদ্যাসাগর মহাশয় কি করলেন, ওই বাড়তিগুলো যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো বাদ দিলেন। রবি ঠাকুরও কিছু বাদ দিলেন। লিটিকে কিন্তু রবি ঠাকুরই বাদ দিয়েছিলেন, সহজ পাঠে আপনি লি পাবেন না। আচ্ছা, আধুনিক বর্ণমালার তালিকাও নেই। এইভাবে আস্তে আস্তে বদলাচ্ছে। প্রয়োজন যেগুলি সেগুলি রাখতে হবে। লিটা এখন লয় হর্ষই দিয়ে করা হচ্ছে। লি দিয়ে আপনি কোনো শব্দ পাবেন না। আমরা ছোটবেলায় পড়তাম লিকার যেন ডিগবাজি খায়। লিকার যেন ডিগবাজি খায়। লিচু কিন্তু বলেননি, কিন্তু কিছু কিছু বইতে আপনি লিচু লেখা পাবেন, তাই তো? কিন্তু সংস্কৃতে আপনি ক্লিপ্ত, কয় লয় হ্রস্ব ইকার পয়ত, ক্লিপ্ত, এই বানানটি লিকার দিয়ে চালানো হতো। আচ্ছা, এইরকম আরও কিছু পাবেন, কিন্তু আপনি এককভাবে লি দিয়ে কোনো শব্দ পাবেন না। অপ্রয়োজনীয় বাদ দিন।